আমরা আজকে পদার্থের গঠন এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। পদার্থের গঠন। আচ্ছা আচ্ছা আমরা জানি একটা পদার্থকে ভাঙলে পদার্থের ক্ষুদ্রতম কণিকা পাওয়া যায়। এই ক্ষুদ্রতম কণিকাটাকে কি বলে? অণু বলে, তাই না? একটা পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে অণু বলে। আচ্ছা, অণুর সংজ্ঞাটা যদি আমরা বলি সেটা হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে অণু বলে, তাই না? যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে অণু বলে। আমরা যদি উদাহরণ আনি, যেমন হাইড্রোজেন একটা হাইড্রোজেনের পরমাণু। তো এইটাকে যদি আমরা অণু হিসেবে লিখি, এই যে H2, এইটা হলো হাইড্রোজেনের একটা অণু। কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইডের অণু সংকেত হচ্ছে CO2। তো এইরকম হাইড্রোজেনের মতো যারা দ্বিপরমাণুক অণু, এরকম অণুগুলোকে কি বলে? মৌলিক গ্যাস বলে। তোমরা জানো হয়তো মৌলিক গ্যাস। মৌলিক গ্যাসের মধ্যে কি কি আছে? হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, এগুলো হলো মৌলিক গ্যাস। এই মৌলিক গ্যাসের একটা অণুতে দুইটি পরমাণু থাকে, ঠিক আছে? মৌলিক গ্যাসের একটা অণুতে দুইটা করে পরমাণু থাকে। তাহলে আমরা জানলাম যে পদার্থের ক্ষুদ্রতম কণিকা হচ্ছে অণু, এবং অণুর সংকেত হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা, এটাকে অণু বলে। এখন আসি, আমরা যদি অণুকে আমরা ভাঙি তাহলে কি পাবো? দেখো, অণুকে ভাঙলে অণুর ক্ষুদ্রতম কণিকা পাবো, যেটাকে আমরা পরমাণু বলি, তাই না? পরমাণু বলি। তো পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে কি বলে ভাইয়া? পরমাণু বলে, ঠিক আছে? তাহলে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা হলো অণু, এবং মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা হলো পরমাণু। যেমন আমরা একটু আগে উদাহরণ লিখছিলাম যে হাইড্রোজেন পরমাণু হচ্ছে H এবং হাইড্রোজেন অণু হলো H2। এই হলো তোমার অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য। আমরা যদি পানি বলি, পানির সংকেত কি? H2। এটা হলো পানির একটি অণু। পানিকে ভাঙলে আমরা দুইটা পরমাণু পাবো, একটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু আর একটা হচ্ছে অক্সিজেন পরমাণু। এখানে দুইটা হাইড্রোজেন পরমাণু আছে, একটা অক্সিজেন পরমাণু আছে। তাহলে আমরা যদি যৌগিক পদার্থকে ভাঙি তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা পাই, যেটাকে আমরা পরমাণু বলি। এখন আসি, পরমাণুকে যদি আমরা ভাঙি বা বিশ্লেষণ করি তাহলে কি পাবো? পরমাণুকে যদি ভাঙি তাহলে পরমাণুর ক্ষুদ্রতম কণিকা পাবো, সেটা হচ্ছে, আমরা একটু পরিষ্কার করে নিই। আচ্ছা, পরমাণুকে ভাঙলে পরমাণুর ক্ষুদ্রতম কণিকা পাওয়া যায়, যেটাকে বলে মৌলিক কণিকা। কি বলে এটাকে? মৌলিক কণিকা বলে। পরমাণুর ক্ষুদ্রতম কণিকা হলো মৌলিক কণিকা। আচ্ছা, মৌলিক কণিকার যদি আমরা শ্রেণীবিন্যাস করি তাহলে মৌলিক কণিকাকে কয়টা শ্রেণীতে ভাগ করা যায়? মৌলিক কণিকাকে প্রথমত 3টা শ্রেণীতে ভাগ করা যায়। কি কি? চলো আমরা একটু দেখি মৌলিক কণিকা যে 3 প্রকার, সে কি কি মৌলিক কণিকা আছে। প্রথমে হচ্ছে স্থায়ী মৌলিক কণিকা। সবাই ভাবতেছে যে মৌলিক কণিকা তো ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, কিন্তু আবার এখানে লিখতেছে স্থায়ী। হ্যাঁ, মৌলিক কণিকা আসলে 3 প্রকার, সেটা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন না। মৌলিক কণিকা 3 প্রকার। প্রথমটা হলো স্থায়ী, তারপরে অস্থায়ী, তারপরে হলো কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা। মৌলিক কণিকা হচ্ছে এই 3 প্রকার। এখন আসি, স্থায়ী যে মৌলিক কণিকা আছে, স্থায়ী মৌলিক কণিকা, এই স্থায়ী মৌলিক কণিকা কি কি? স্থায়ী মৌলিক কণিকা হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে ইলেকট্রন, একটা হলো প্রোটন, আর একটা হলো নিউট্রন। আচ্ছা, অস্থায়ী মৌলিক কণিকার মধ্যে কি কি আছে? অস্থায়ী মৌলিক কণিকা অনেকগুলো আছে। মৌলিক কণিকা প্রায় 200টির মতো মৌলিক কণিকা আছে, 200টি। তার মধ্যে অস্থায়ী মৌলিক কণিকায় আছে প্রায় 100টি।
হ্যাঁ, তো আমরা কিছু মৌলিক কণিকার নাম এখানে বলবো, যেমন মেসন, পজিট্রন, পাইওন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো ইত্যাদি। এরকম আরো অসংখ্য 100টি মতো প্রায় অস্থায়ী মৌলিক কণিকা আছে। এবার আসি কম্পোজিট কণিকার কথা যদি বলি, তাহলে কম্পোজিট কণিকা কি কি আছে? কম্পোজিট কণিকার মধ্যে আছে আলফা আর ডিউটেরন, এরকম আরো কম্পোজিট কণিকা আছে। ঠিক আছে, এখন আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে এই যে তিনটা স্থায়ী মৌলিক কণিকা, এই তিনটা স্থায়ী মৌলিক কণিকা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আসি, এই যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই তিনটাকে স্থায়ী মৌলিক কণিকা বলা হয় কারণ এগুলো পরমাণুতে স্থায়ীভাবে থাকে। এখন আসি, এই যে তিনটা মৌলিক কণিকা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই তিনটা মৌলিক কণিকা কোনটা কোথায় থাকে? এই তিনটা মৌলিক কণিকা কোনটা কোথায় থাকে? আমরা একটু অবস্থানটা বলি যে প্রোটন এবং নিউট্রন, এই দুইটা প্রোটন এবং নিউট্রন এই দুইটা কোথায় থাকে? পরমাণুর নিউক্লিয়াসে থাকে, তাই না? পরমাণুর নিউক্লিয়াসে থাকে, পরমাণুর নিউক্লিয়াসে থাকে। এই দুইটা মৌলিক কণিকা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসে থাকে। আর নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন শক্তি স্তরে, এই শক্তি স্তর সম্পর্কে আমরা পরে আলোচনা করব। শক্তি স্তরে থাকে হচ্ছে ইলেকট্রন। আচ্ছা, এই যে আমরা জানি ইলেকট্রন এবং প্রোটন এবং নিউট্রন এই দুইটা কোথায় থাকে? পরমাণুর নিউক্লিয়াসে থাকে, তাই না ভাইয়া? পরমাণুর নিউক্লিয়াসে থাকে। ওকে ওকে, আচ্ছা, আমরা জানি যে প্রোটন এবং নিউট্রন এই দুইটার মধ্যে প্রোটনের আপেক্ষিক আধান হলো +1 এবং নিউট্রনের আধান কত? 0, তাই না? নিউট্রনের আধান হলো 0, নিউট্রন হলো আধান নিরপেক্ষ। তো এই যে প্রোটন কেন পজিটিভ, নিউট্রন কেন আধান নিরপেক্ষ, ইলেকট্রন এর আধান কেন -1 ধরা হয় আপেক্ষিক আধান, এগুলো আমরা শর্ট ভিডিওতে আলোচনা করেছি। আপনারা চাইলে ওখান থেকে এই কারণগুলো দেখে আসতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা বললাম যে প্রোটনের আধান হলো আপেক্ষিক আধান হলো +1, আপেক্ষিকভাবে এটাকে +1 চার্জ ধরা হয়, কিন্তু এটার প্রকৃত আধান আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং নিউট্রনের আপেক্ষিক আধান হলো 0। তো এরা দুজন কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। এই ধরে নিলাম এটা হচ্ছে একটা পরমাণুর নিউক্লিয়াস, এই হলো নিউক্লিয়াস। এখানে ধরো তোমার থাকে হচ্ছে প্রোটন আর নিউট্রন থাকে। তো প্রোটন হলো পজিটিভ আর নিউট্রন হলো আধান নিরপেক্ষ। তার মানে আলটিমেট নিউক্লিয়াসের চার্জ কি আসবে বলেন? নিউক্লিয়াসের চার্জ আসবে পজিটিভ, কারণ এখানে শুধুমাত্র প্রোটনের চার্জটা পজিটিভ, নিউট্রন হলো নিরপেক্ষ। আর নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন থাকে, আর ইলেকট্রন হলো নেগেটিভ চার্জবাহী কণা। এখন আসি, এই যে নিউক্লিয়াসে প্রোটন আর কক্ষপথে থাকে ইলেকট্রন, এই দুইটা সংখ্যা আমরা জানি সবসময় সমান হয়, যেটাকে আমরা এভাবে লিখতে পারি যে কোনো মৌলের ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান। তো ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা যেহেতু সমান হয়, তার মানে হচ্ছে পজিটিভ আর নেগেটিভ চার্জ সংখ্যা সমান। তো পজিটিভ নেগেটিভ চার্জ সংখ্যা সমান হলে সেটাকে আমরা কি বলি? আধান নিরপেক্ষ বলি। আধান নিরপেক্ষ, তার মানে পরমাণু সামগ্রিকভাবে আধান নিরপেক্ষ অবস্থায় থাকে। কারণ কি? এখানে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ সংখ্যা সমান পরিমাণ থাকে। এখন আসি, আমরা যে তিনটা মৌলিক কণিকার কথা বললাম, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই তিনটা মৌলিক কণিকা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। প্রথমে হচ্ছে ইলেকট্রন, তারপরে কি? প্রোটন, তারপর নিউট্রন। নিউট্রন, ওকে। তো এদের আমরা প্রথমে লিখব ইলেকট্রনের
প্রতীক কি ই মাইনাস, প্রোটনের প্রতীক কি পি, আর নিউট্রনের প্রতীক কি এন। ই মাইনাস কেন আমরা লিখি? কারণ হচ্ছে ইলেকট্রন নেগেটিভ চার্জবাহী কণা, এই জন্য এটাকে মাইনাস লেখা হয়। তো এদের প্রতীক গেল। এরপরে আমরা কি লিখব? যে ইলেকট্রনের আপেক্ষিক আধান কত? আপেক্ষিক আধান, ইলেকট্রনের আপেক্ষিক আধান হলো -1, প্রোটনের আপেক্ষিক আধান কত? +1, আর নিউট্রনের আপেক্ষিক আধান কত? নিউট্রনের আপেক্ষিক আধান হলো 0। এবার আসি এদের তিনজনের প্রকৃত আধান, প্রকৃত আধান বা প্রকৃত চার্জ। আচ্ছা, প্রকৃত চার্জ যদি বলি তাহলে ইলেকট্রনের প্রকৃত চার্জ কত? -1.6 × 10⁻⁻19 কুলম্ব। এখন আমি এটার ব্যাখ্যা বলবো যে এটা কিভাবে আসলো, একটু পরে বলি। ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ সংখ্যা সমান হয়, কিন্তু সেটা বিপরীত চার্জ যুক্ত। তো ইলেকট্রনের চার্জ যেহেতু -1.6 × 10⁻⁻19 কুলম্ব, তাহলে প্রোটনের চার্জ হবে +1.6 × 10⁻⁻19 কুলম্ব। এই হচ্ছে প্রোটনের চার্জ। তাহলে আমরা ইলেকট্রন এবং প্রোটনের চার্জ সংখ্যা জানলাম, প্রকৃত চার্জ বা প্রকৃত আধান। এখন আমরা দেখব যে নিউট্রনের প্রকৃত আধান কত। নিউট্রনের আপেক্ষিক আধানও 0, প্রকৃত আধানও 0। তাহলে আমরা আধান জেনে গেলাম। এখন আসি, আমরা বলবো যে ইলেকট্রনের চার্জ কিভাবে এটা হলো। ইলেকট্রনের চার্জ নির্ণয়ের সূত্র, চার্জকে আমরা কি দিয়ে প্রকাশ করি? কিউ দিয়ে প্রকাশ করি। কিউ সমান হচ্ছে F/NA। তোমরা জানো যে NA হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যা, ঠিক আছে। আর এফটা কি? এফ হলো ফ্যারাডের ধ্রুবক, ফ্যারাডের ধ্রুবক। তো অ্যাভোগাড্রোর সংখ্যা আর ফ্যারাডের ধ্রুবকের মান যদি আমরা বসাই তাহলে আমরা পেয়ে যাব ইলেকট্রনের চার্জ। তো চলো আমরা এটার মান বসাই। ফ্যারাডের ধ্রুবকের মান কত? 1 ফ্যারাডে সমান 96,500 কুলম্ব। তাহলে 1 ফ্যারাডের মান যদি 96,500 কুলম্ব হয়, তাহলে ফ্যারাডের মান আমরা বসাবো হচ্ছে 96,500 কুলম্ব। আচ্ছা, নিচে হলো আমরা কি বসাবো? অ্যাভোগাড্রোর সংখ্যা। তো অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত? 6.023 × 10⁻23। এটা দিয়ে যদি ভাগ করি, যেহেতু ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ, তাই আমরা এর আগে নেগেটিভ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এখানে ভাগ করলে ভাগফল আসবে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। এই হচ্ছে ইলেকট্রনের চার্জ। তাহলে ইলেকট্রনের চার্জ আমরা মুখস্থ করতাম, এখন দেখলাম যে ইলেকট্রনের চার্জটা আসলে কিভাবে বের করতে হয়। তো প্রোটনের চার্জও তাই এভাবেই বের করতে হয়। প্রোটনের চার্জ কি? প্লাস, এই জন্য এর আগে প্লাস চিহ্ন দিয়ে আমরা সূত্রটা বসাবো। আর নিউট্রন তো আধান নিরপেক্ষ, এই জন্য এর আধান 0 লিখবো, ঠিক আছে। তো এই গেল আমাদের ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের আপেক্ষিক আধান বা প্রকৃত আধান। ওকে, চলো আমরা তাহলে ভর দেখে আসি। ভর, আচ্ছা, ইলেকট্রনের ভর কত? 9.11 × 10⁻31 কেজি। আচ্ছা, কেজিটা আমরা কখন বসাবো? যখন আমরা এসআই এককে মান বের করব তখন কেজি বসাবো। তোমরা জানো এসআই এককের সাথে সম্পর্ক হচ্ছে কেজি, মিটার, এগুলো, তাই না? আচ্ছা, আর যদি আমরা সিজিএস এককে মান বসাই, সিজিএস দেখো, সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। তাহলে সেন্টিমিটারে দূরত্ব ভর নিতে হবে গ্রামে, আর সময় তো সেকেন্ডে। তাহলে কেজিটাকে গ্রামে করলে আমরা পেয়ে যাব হচ্ছে এটার গ্রাম এককে, অর্থাৎ সিজিএস এককে ভর কত? 9.11 × 10⁻28 গ্রাম। এটা হচ্ছে ইলেকট্রনের ভর, একটা হলো এসআই এককে আর একটা সিজিএস এককে। এখন আসি, আমরা যদি প্রোটনের ভর বের করি, প্রোটনের ভর, তো প্রোটনের ভর কত ভাইয়া? 1.673 × 10⁻24 গ্রাম। আচ্ছা, এটা হলো সিজিএস এককে, তাই না? সিজিএস এককে গ্রামে। আর তাহলে এসআই এককে কত হবে? দেখেন 1.673 × 10⁻27 কেজি, তাই না? তাহলে গ্রাম থেকে কেজি, এই এসআই একক এবং সিজিএস একক, এই দুইটা এককই আমরা মনে রাখবো।
এরপরে হচ্ছে নিউট্রনের ভর। নিউট্রনের ভর কত? 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। তো কেজিতে করলে আমরা এটাকে 1000 দিয়ে কি করব? ভাগ করে দিব, তাহলে কেজি হয়ে যাবে। তাহলে আমরা শিখলাম যে তিনটা স্থায়ী মৌলিক কণিকা পরমাণুতে থাকে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই তিনটা মৌলিক কণিকার প্রতীক কি, তাদের আপেক্ষিক আধান কত, তাদের প্রকৃত আধান কত, এবং তোমার হচ্ছে ভর কত করে। এখন আসি ইলেকট্রন কে আবিষ্কার করছে। ইলেকট্রনের আবিষ্কার কে? সেটা হচ্ছে জে থমসন, তাই না? ইলেকট্রনের আবিষ্কারক হলো জে থমসন। তাহলে প্রোটনের আবিষ্কারক কে? প্রোটনের আবিষ্কারক কে? রাদারফোর্ড। আর নিউট্রনের আবিষ্কারক কে? চ্যাডউইক। ঠিক আছে, তাই না? পরমাণুর মডেল। আচ্ছা, কয়টা পরমাণুর মডেল আমরা আসলে 9, 10 এ পড়বো, সেটা হচ্ছে আপাতত আমরা দুইটা মডেল সম্পর্কে পড়বো। একটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল। আরেকটা পড়বো হচ্ছে বিজ্ঞানী বোরের পরমাণু মডেল, বিজ্ঞানী বোরের পরমাণু মডেল। এই দুইটা মডেল আমরা পড়বো আপাতত, ঠিক আছে? রাদারফোর্ড এবং বোর। আচ্ছা, রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেলের মধ্যে তোমার কি কি আসবে? পার্থক্য আসবে, বলবে এই দুইটা মডেলের মধ্যে কোনটা বেশি গ্রহণযোগ্য সেটা ব্যাখ্যা করো, অথবা পরমাণুর গঠন ব্যাখ্যা, এই দুইটা মডেলের মধ্যে কোনটা বেশি যৌক্তিক সেটা ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন আসবে, ঠিক আছে? তো আমরা এই মডেলগুলোতে একটু পরে যাব, আগে এর আগের কথাগুলো শেষ করে আসি। সেটা হচ্ছে প্রথমে আমরা বলি, খুব ছোট ছোট বেসিক জিনিসগুলো আমরা জেনে যাব। সেটা হলো পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা। আচ্ছা, পারমাণবিক সংখ্যা কাকে বলে? আমরা জানি কোন মৌলের প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। কোন মৌলের প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। যেমন আমি যদি বলি যে হিলিয়ামের নিউক্লিয়াসে 2টা প্রোটন থাকে, তার মানে এর পারমাণবিক সংখ্যা হলো 2। তো পারমাণবিক সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করে? দেখো আমরা এখানে লিখলাম পারমাণবিক সংখ্যাকে Z দিয়ে প্রকাশ করে। কি দিয়ে প্রকাশ করে? Z দিয়ে প্রকাশ করে। এজন্য Z সমান আমরা কত লিখলাম? 2 লিখলাম। তাহলে বলেন নাইট্রোজেনের নিউক্লিয়াসে 7টি প্রোটন থাকে, তাহলে এর পারমাণবিক সংখ্যা Z এর মান কত? 7, তাই না? এবার আসি ভর সংখ্যা। ভর সংখ্যার আরেকটা নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। এই সংখ্যাটা অনেকবারই আসছে বোর্ডে, সেটা হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা কি? ঠিক আছে, কোন মৌলের নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে ওই মৌলের ভর সংখ্যা বলে। তার মানে ভর সংখ্যা সমান হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। এখন ভর সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করে? A দিয়ে প্রকাশ করে। তাহলে আমরা ভর সংখ্যা সূত্র কি লিখবো? প্রোটন প্লাস নিউট্রন। এই প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকেই কোন মৌলের ভর সংখ্যা বলে। তাহলে আমরা ভর সংখ্যা ক্লিয়ার। আচ্ছা, এখন যদি নিউক্লিয়ন সংখ্যা সংজ্ঞা আসে তাহলে তুমি বলবা সেটা হচ্ছে কোন মৌলের
ভর সংখ্যাকে ওই মৌলের নিউক্লিয়ন সংখ্যা বলে। কোন মৌলের ভর সংখ্যাকে ওই মৌলের নিউক্লিয়ন সংখ্যা বলে। এটাই হলো নিউক্লিয়ন সংখ্যার সংজ্ঞা। তাহলে আমরা জানলাম পারমাণবিক সংখ্যা কি, ভর সংখ্যা কি। এখন আসি, আমরা যদি নিউট্রন সংখ্যা বলি তাহলে আমরা এটা খুবই সোজা। তোমরা হয়তো ভাবতেছো এত সহজ সহজ জিনিস আপনি সময় নষ্ট করে বলতেছেন। তো অনেক স্টুডেন্ট আছে যারা গ্রাম থেকে ক্লাস করে, তাদের জন্য আমাদের এই কথাগুলো বলতে হয়। হ্যাঁ, তো নিউট্রন সংখ্যা হচ্ছে কোন মৌলের ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা বিয়োগফল। অর্থাৎ কোন মৌলের ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে যে সংখ্যাটা পাওয়া যায় তাকে ওই মৌলের নিউট্রন সংখ্যা বলে। যেমন আমি যদি বলি সোডিয়ামের কথা, সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 11, ভর সংখ্যা হচ্ছে 23, তাহলে নিউট্রন সংখ্যা কত? 23 ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা সমান 12। এই হলো নিউট্রন সংখ্যা। তাহলে এইটা আমরা ক্লাস 8এও পড়ে আসছি, তারপরে আমি একবার একটু বলে দিলাম যাতে এটা আবার রিমাইন্ড হয়ে থাকে। তাহলে আমরা শিখলাম পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা। এখন আসি আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আইসোটোপ। ঠিক আছে, আইসোটোপ এগুলো রিলেটেড টপিক, তাই আগে বলে দিচ্ছি। তো তোমরা হয়তো ভাবতে পারো যে মডেল না বলে আপনি আইসোটোপ পড়াচ্ছেন, তো এগুলো তো পারমাণবিক সংখ্যার সাথে রিলেটেড, তাই আগে বলে যাচ্ছি। হ্যাঁ, তো আইসোটোপ কাকে বলে? আইসোটোপ হচ্ছে একই মৌলের পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন। তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। ঠিক আছে, একই মৌলের পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। আমি একটা উদাহরণ বলি, যেমন হাইড্রোজেনের আইসোটোপ। হাইড্রোজেনের আইসোটোপ কয়টি? আপনি একটু কমেন্ট করে জানাবেন যে হাইড্রোজেনের আইসোটোপ কয়টি। আচ্ছা, হাইড্রোজেনের আইসোটোপ কয়টি জানি না, আমি বলে দিচ্ছি পরে, আপনারা অ্যান্সার করতে থাকেন, আমি দেখি কে সঠিক অ্যান্সার করে। হাইড্রোজেনের আইসোটোপ কয়টি? আচ্ছা, আমি বলি হাইড্রোজেনের আইসোটোপ যতগুলোই হোক তার মধ্যে স্থায়ী আইসোটোপ আছে 3টি। স্থায়ী আইসোটোপ আছে কয়টি? 3টি। আচ্ছা, এই যে 3টা স্থায়ী আইসোটোপ আছে, এই 3টা স্থায়ী আইসোটোপ কি কি? আচ্ছা, 3টা স্থায়ী আইসোটোপের মধ্যে আছে প্রথমে প্রোটিয়াম। প্রোটিয়াম বা হাইড্রোজেন বলে এটাকে। ঠিক আছে, 2 হলো ডিউটেরিয়াম। ডিউটেরিয়াম এবং 3 হলো ট্রিটিয়াম। এই 3টা হলো হাইড্রোজেনের স্থায়ী আইসোটোপ। এখন আমরা চলো এদের একটু সংকেতগুলো দেখে আসি। তো প্রথমে হাইড্রোজেনের প্রথম আইসোটোপ যেটা, তাদের পারমাণবিক সংখ্যা 1, ভরও 1। ডিউটেরিয়াম, এটার পারমাণবিক সংখ্যা 1 বা প্রোটন সংখ্যা 1, ভর হলো 2। আর ট্রিটিয়াম, এর প্রোটন সংখ্যা 1, ভর হলো 3। এই হলো হাইড্রোজেনের 3টি আইসোটোপ, হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম বা প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। আচ্ছা, তো আমরা অ্যান্সারটা বলি যে হাইড্রোজেনের টোটাল আইসোটোপ হলো 7টি, তার মধ্যে স্থায়ী আইসোটোপ 7টি, তার মধ্যে স্থায়ী আইসোটোপ হলো 3টা। এই 3টা হলো স্থায়ী আইসোটোপ। এখন এদেরকে আইসোটোপ কেন আমরা বলতেছি? দেখেন, আইসোটোপ, আইসোটোপ
এই দুইটা কথাকে যদি আমরা আলাদা করি, আইসো মানে হলো সমান, আইসো মানে কি সমান, আর টোপ হলো প্রোটন থেকে আসছে, প্রোটন, তার মানে কি সমান প্রোটন, যাদের প্রোটন সংখ্যা সমান তাদেরকে আইসোটোপ বলে। দেখেন এই যে হাইড্রোজেনের 3টা পরমাণু আমরা এখানে লিখছি, এই 3টা পরমাণুরই প্রোটন সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যা দেখেন সমান, এই যে 1 1 1, কিন্তু 3টারই ভর সংখ্যা ভিন্ন। তাহলে প্রোটন সংখ্যা সমান হলে তাদেরকে একে অপরের আইসোটোপ বলে, তার মানে হাইড্রোজেন, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম হলো একে অপরের আইসোটোপ, এদের ভর সংখ্যা আলাদা। আচ্ছা, প্রোটিয়াম বা হাইড্রোজেন, এইটার সাথে যদি আপনি অক্সিজেন যোগ করেন তাহলে হবে H2O। আচ্ছা, ডিউটেরিয়াম, ডি এর সাথে অক্সিজেন যোগ করলে হবে D2O, আর ট্রিটিয়ামের অক্সাইড হবে T2O। ঠিক আছে, এই হলো হাইড্রোজেনের 3টা আইসোটোপের অক্সাইড। তো আমরা প্রথম অক্সাইডটার নাম জানি, আমরা জানি এটার নাম হলো পানি। বাকি অক্সাইডগুলোর নাম আমরা বলবো। ডিউটেরিয়াম অক্সাইড এবং ট্রিটিয়াম অক্সাইড, এদেরকে কি বলে? আমরা একটু এদের ভর নিয়ে কথা বলি। পানির ভর কত? 18। ডিউটেরিয়াম অক্সাইডের ভর কত? আমরা যদি বলি ডিউটেরিয়ামের ভর হচ্ছে 2, তাহলে এখানে ডিউটেরিয়াম আছে 2টা, তাহলে 2 × 2 4, 4 + 16 = হচ্ছে কত? 20। আচ্ছা, আর ট্রিটিয়াম অক্সাইডের ভর কত? তাহলে ট্রিটিয়ামের ভর হচ্ছে 3, 3 × 2 হচ্ছে 6, 6 + 16 = 22। তাহলে পানি, ডিউটেরিয়াম অক্সাইড এবং ট্রিটিয়াম অক্সাইড, এই 3টার ভর আলাদা। তো পানির ভরের থেকে ডিউটেরিয়াম অক্সাইডের ভর বেশি, ডিউটেরিয়াম অক্সাইডের থেকে ট্রিটিয়াম অক্সাইডের ভর বেশি। তো এই জন্য এইটাকে বলে ভারী পানি, ভারী পানি। আর ট্রিটিয়াম অক্সাইডের বলে হচ্ছে অতি ভারী পানি, অতি ভারী পানি। এই হলো হাইড্রোজেনের 3টি আইসোটোপ, এর অক্সাইড, যাদেরকে আলাদা আলাদা নামও আছে। 3টা অক্সাইড 3 ধরনের যৌগ গঠন করে, একটা ভারী পানি, একটা ভারী পানি, আর একটা হচ্ছে অতি ভারী পানি। ক্লিয়ার? তাহলে আমরা আইসোটোপ সম্পর্কে জানলাম যে আইসোটোপ হচ্ছে একই মৌলের পরমাণু। একই মৌলের পরমাণু কেন বলছি কথাটা একটু ক্লিয়ার করে দিই। একই মৌলের পরমাণু, দেখো প্রোটন সংখ্যা যদি সমান থাকে তাহলে মৌলও একই থাকে। একই মৌলের পরমাণু হবে যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন। ওকে, এবার আসি আইসোটোপের পরে আমরা কি নিয়ে আলোচনা করব। চলো, আইসোটোপের পরে হচ্ছে আইসোবার। ঠিক আছে, আইসোটোপের পরে কি? আইসোবার। তো আইসোবারটা কি আমরা একটু দেখি। আইসোবার, দেখো আইসো মানে কি? আমি একটু আগে বললাম আইসো মানে হলো সমান, আর বার আসছে কোত্থেকে? ভর থেকে, যাদের ভর সমান। তাহলে ভর সংখ্যা সমান, তাহলে ভিন্ন কি? ভিন্ন হলো তোমার প্রোটন সংখ্যা। ও আরেকটা কথা আমি একটু বলে দিই, আইসোটোপ, আইসোটোপ কেন তৈরি হয়? কোনটির ভিন্নতার কারণে আইসোটোপ তৈরি হয়? যদি প্রশ্ন এরকম হয় আইসোটোপ কেন হয় বা কোনটির ভিন্নতার কারণে, ভিন্নতার কারণে আইসোটোপ, আইসোটোপ তৈরি হয়। আচ্ছা, প্রশ্ন যদি এরকম হয় যে আইসোটোপ কেন হয় অথবা কোনটির ভিন্নতার কারণে আইসোটোপ তৈরি হয়, দেখো তো কিসের ভিন্নতার কারণে আইসোটোপ তৈরি হয় আমরা একটু দেখি। যেমন কার্বনের 2টা আইসোটোপ যদি আমরা লিখি, কার্বন 6 12, আরেকটা হলো কার্বন 6 14। আচ্ছা, এই 2টা একই মৌলের পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন। তো এই দুইজনকে আমরা একে অপরের আইসোটোপ বলবো। এই আইসোটোপ 2টা কেন তৈরি হয়েছে, কিসের ভিন্নতার কারণে? সেটা হচ্ছে, দেখো ভর সংখ্যা, তোমরা একবারই বলবা ভর সংখ্যা। আসলে ভর সংখ্যার ভিন্নতাটা কে তৈরি করলো এটা আমাদের বুঝতে হবে। যে এইখানে আমি যদি কার্বনের প্রথম আইসোটোপের নিউট্রন সংখ্যা বের করি তাহলে নিউট্রন সংখ্যা আমরা পাবো 6, এবং পরেরটাতে যদি আমি নিউট্রন সংখ্যা বের করি তাহলে কত হবে বলো তো? 8 হবে। তার মানে মূলত আইসোটোপ গুলো তৈরি হয় নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে। ঠিক আছে, তো এমসিকিউ আসে, এই জন্য আমি এই টপিকটা বলে দিলাম যে আইসোটোপ তৈরি হয় নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে।
ওকে, তাহলে আমরা এখন আছি কোথায়? আইসোবারে। তাহলে আইসো মানে সমান, বার মানে ভর, অর্থাৎ যাদের ভর সংখ্যা সমান তাদেরকে একে অপরের আইসোবার বলে। তাহলে ভর সংখ্যা সমান হলে প্রোটন সংখ্যা ভিন্ন, তো প্রোটন সংখ্যা ভিন্ন হলে কি একই মৌলের পরমাণু হবে? না, আইসোবার একই মৌলের পরমাণুর ক্ষেত্রে না। তাহলে আমরা কি লিখবো? ভিন্ন মৌলের পরমাণু। ভিন্ন মৌলের পরমাণু যাদের ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে একে অপরের আইসোবার বলে। আইসোবার বলে, ঠিক আছে? তো তোমরা যারা ফ্রি ক্লাসগুলো করতেছো তারা তো জানো যে আমাদের একটা প্রাইভেট গ্রুপ আছে, যেখানে যুক্ত থাকলে তুমি ফ্রি সাজেশনগুলো পেয়ে যাবা, এই লেকচার শিটগুলো পেয়ে যাবা। তো যারা যারা এখনো জয়েন করো নাই তারা অবশ্যই দ্রুত ওই আমাদের কিউআরসি যে গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন করে ফেলো। তো আমরা কিসে ছিলাম? আইসোবার। আইসো অর্থাৎ সমান, আর বার মানে ভর, তার মানে যাদের ভর সংখ্যা সমান তাদেরকে একে অপরের আইসোবার বলে। এরকম একটা উদাহরণ হচ্ছে আর্গন। দেখো, আর্গনের পারমাণবিক সংখ্যা 18, ভর কত? 40। ক্যালসিয়াম পারমাণবিক সংখ্যা 20, ভর কত? 40। এই যে দুইটা মৌল যাদের ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, এদেরকে বলা হয় একে অপরের আইসোবার। কথা কি বোঝা গেল? ওকে, তাহলে আমরা আইসোবারটা বোধহয় ক্লিয়ার হইলাম। এখন আমরা দেখব আইসোবারের পরে কি। আইসোবারের পরে হচ্ছে আইসোটোন। আইসোটোন, তো আইসোটোনটা কি আমরা একটু দেখি। আইসোটোন বিষয়টা কি? আইসো মানে কি? আমরা একটু আগে বললাম যে আইসো মানে হলো সমান, আর টোন আসছে নিউট্রন থেকে, তার মানে যাদের নিউট্রন সংখ্যা সমান। যাদের নিউট্রন সংখ্যা সমান। ওকে, যাদের নিউট্রন সংখ্যা সমান তারা হলো একে অপরের আইসোটোন। তাহলে ভিন্ন কি? নিউট্রন সংখ্যা সমান হলে ভিন্ন হবে কি? প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা ভিন্ন, ঠিক আছে? যাদের নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাদেরকে বলা হয় একে অপরের আইসোটোন। আমরা একটু উদাহরণ বলি। যেমন আমি যদি বলি সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, ভর কত? 23। আচ্ছা, আর ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, ভর কত? 24। তা আমরা যদি এদের দুইজনেরই নিউট্রন সংখ্যা বের করি, ঠিক আছে? তো সোডিয়ামের নিউট্রন সংখ্যা কত? আমরা যদি ভর থেকে প্রোটন বাদ দিই তাহলে নিউট্রন পাবো 12টা। একইভাবে ম্যাগনেসিয়ামের নিউট্রন সংখ্যা কত? 24 - 12 = 12। তার মানে সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম দুইটারই নিউট্রন সংখ্যা সমান কিন্তু তাদের পারমাণবিক সংখ্যা ভিন্ন বা ভর সংখ্যা ভিন্ন। এই দুইটা মৌলকে এই জন্য বলা হয় হচ্ছে একে অপরের আইসোটোন। ক্লিয়ার? তাহলে আইসোটোন বিষয়টা আমরা ক্লিয়ার। এবার চলো এই টাইপের আরো কি কি আছে। আচ্ছা, এই টাইপের আরো আছে আইসো ইলেকট্রন। আইসো ইলেকট্রন, তার মানে আইসো ইলেকট্রন মানে আমার মনে হয় তোমরা এখন বুঝে ফেলছো যে আইসো ইলেকট্রন মানে হচ্ছে যাদের ইলেকট্রন সংখ্যা সমান। তো যাদের ইলেকট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, যাদের ইলেকট্রন সংখ্যা সমান। আচ্ছা, তাহলে ভিন্ন কি? ভিন্ন কি? প্রোটন। আচ্ছা, প্রোটন যদি ভিন্ন হয় তাহলে কি একই মৌলের পরমাণু হওয়া সম্ভব? না, ভিন্ন মৌলের পরমাণু যাদের ইলেকট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাদেরকে বলা হয় একে অপরের আইসো ইলেকট্রন। যেমন আমরা একটা উদাহরণ বলতে পারি এইভাবে যে ধরো ফ্লোরিন
ফ্লোরিন মাইনাস মানে কি, ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে, তো ফ্লোরিনের ইলেকট্রন ছিল 9টা, ও আরেকটা ইলেকট্রন গ্রহণ করলে কত হয়, 10। আচ্ছা, এরকম আর কি আছে, যেমন ধরো নিয়ন, নিয়নের পারমাণবিক সংখ্যা হলো 10, তার মানে এর ইলেকট্রন সংখ্যা 10, তার মানে দুইজনেরই ইলেকট্রন সংখ্যা সমান, এই জন্য এই দুইজনকে আমরা বলবো একে অপরের আইসো ইলেকট্রন। ঠিক আছে, তাহলে যাদের ইলেকট্রন সংখ্যা সমান থাকবে তাদেরকে আমরা বলবো একে অপরের আইসো ইলেকট্রন। এবার আসি এরপরে আর কি আছে, আইসো ইলেকট্রনের পরে আছে আইসো স্টার। আইসো স্টার তোমরা হয়তো এটা প্রথমবার শুনে থাকতে পারো অনেকেই, আইসো স্টার। আচ্ছা, আইসো স্টার হলো যাদের অণুতে মোট পরমাণু সংখ্যা সমান। ঠিক আছে, যাদের অণুতে মোট পরমাণু সংখ্যা সমান তাদেরকে একে অপরের আইসো স্টার বলে। যেমন আমি যদি বলি কার্বন ডাইঅক্সাইড, এখানে একটা অণুতে কয়টা পরমাণু আছে, 3টা পরমাণু আছে, একটা কার্বন আর 2টা অক্সিজেন, 3টা পরমাণু আছে। আরেকটা হচ্ছে N2O, এটাকে বলে লাফিং গ্যাস। কি বলে এটাকে, লাফিং গ্যাস, লাফিং গ্যাস। তো এই যে লাফিং গ্যাসের মধ্যে একটা অণুতে কয়টা পরমাণু আছে, মোট 3টা পরমাণু আছে। তার মানে এই কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রাস অক্সাইড বা লাফিং গ্যাস, এই দুইটার মধ্যে মোট পরমাণু সংখ্যা সমান, এই জন্য এই দুইজনকে বলা হয় একে অপরের আইসো স্টার। ক্লিয়ার? তাহলে আইসো স্টার ক্লিয়ার। এখন আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে আইসো ডায়াফার। আইসো ডায়াফার। আচ্ছা, আইসো ডায়াফারটা আবার কি জিনিস? আইসো ডায়াফার হলো যে দুইটা মৌলের মধ্যে নিউট্রন সংখ্যার পার্থক্য সমান। নিউট্রন সংখ্যার পার্থক্য সমান। আচ্ছা, যাদের মধ্যে নিউট্রন সংখ্যার পার্থক্য সমান থাকবে তারাই হচ্ছে একে অপরের আইসো ডায়াফার। নিউট্রন সংখ্যার পার্থক্য সমান মানে এরকম কারা আছে, আমি যদি উদাহরণ বলি, যেমন অ্যালুমিনিয়ামের কথা যদি বলি, দেখো অ্যালুমিনিয়াম, এটার পারমাণবিক সংখ্যা কত, 13, আর ভর কত, 27। আচ্ছা, এটা নিউট্রন সংখ্যা কত, নিউট্রন সংখ্যার কত, নিউট্রন সংখ্যার পার্থক্য হচ্ছে প্রোটন আর নিউট্রন সংখ্যার পার্থক্য সমান। সরি, আমি এখানে একটু কারেকশন করে দিই, এটা হচ্ছে প্রোটন ও নিউট্রন সংখ্যার পার্থক্য সমান। আচ্ছা, আমি যদি এখানে নিউট্রন সংখ্যা বের করি তাহলে হবে 14। তাহলে প্রোটন আর নিউট্রন সংখ্যার পার্থক্য কত, প্রোটন মাইনাস নিউট্রন সমান কত, 1। ঠিক আছে, এবার আসি সোডিয়াম। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, ভর কত, 23। আচ্ছা, এখানে নিউট্রন কয়টা আছে, নিউট্রন আছে 12টা। আচ্ছা, প্রোটন আর নিউট্রনের পার্থক্য কত, প্রোটন মাইনাস নিউট্রন সমান কত, 1। তার মানে এই দেখো অ্যালুমিনিয়াম এবং সোডিয়াম এই দুইজনেরই প্রোটন এবং নিউট্রন সংখ্যার পার্থক্য সমান, এই জন্য এই দুইজনকে বলে একে অপরের আইসো ডায়াফার। ক্লিয়ার? তাহলে আমরা শিখলাম আইসোটোপ, আইসোবার, আইসো ইলেকট্রন, আইসোটোন এবং আইসো স্টার, আইসো ডায়াফার। ওকে, এই হচ্ছে আইসো রিলেটেড বা তোমার হচ্ছে যত টপিক, সেই টপিকগুলো আমরা আজকে ক্লিয়ার করে দিলাম। তো ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে এর থেকে আরেকটু ডিটেইল আলোচনা করব, পরমাণু মডেলগুলো নিয়ে আলোচনা করব, আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ে আলোচনা করব, আপেক্ষিক পারমাণবিক ভরগুলো কিভাবে বের করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। এরপরে আমরা তোমার হচ্ছে আইসোটোপের ব্যবহার নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ।